নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এতদিনে উত্তর দিলেন মমতা। ৩০ ডিসেম্বরই সকলের চোখের সামনে ঘটবে বিরাট ঘটনা। মুর্শিদাবাদের প্রত্যেক ব্লকে জঙ্গি ইউনিট। নতুন সংগঠনের গতিবিধি নিয়ে চিন্তায় গোয়েন্দারা। প্রত্যেক জেলায় হবে শপিং মল, সিনেমা হল ঘোষণা মমতার। বার্তা টলিউডকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে জেহাদিদের যোগ, অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্যে বিতর্ক। দায়ের হল এফআইআর। প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, বয়স হয়েছিল ৯২ বছর। আর সরকারি দপ্তরে ছুটতে হবে না, এই সব সার্টিফিকেট পেয়ে যাবেন বাড়িতে বসেই। ৫ লাখ চাই, না হলে পদ যাবে। বিজেপি বিধায়কের ঘর থেকে অভিষেকের নাম করে পুরসভার চেয়ারম্যানকে ফোন। এমএলএ হোস্টেল থেকে গ্রেপ্তার ৩। আগামী ৩ দিন ভারী বৃষ্টিশিলা, বৃষ্টিঝোড়ো হাওয়া কাঁপাবে রাজ্যে। কি হবে বাংলায়? বর্ষশেষে বড় ফাঁড়া। বিরাট আপডেট দিল আইএমডি। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। বছর শেষ হতে আর কয়েকদিন বাকি, আর বছরের শুরুতে তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালী। রাস্তায় নেমেছিলেন মহিলারা। সেই সময় প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালী যাচ্ছেন না? সেই উত্তপ্ত পরিস্থিতির কয়েক মাস পর সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? আমি বলেছিলাম পরে যাব। আগামী ৩০ ডিসেম্বর বেলা ১টায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালী যাব। সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে। ২০,০০০ মানুষকে সরকারি পরিষেবা দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আলিপুর চিড়িয়াখানার উল্টো দিকে ছোট অ্যাকোয়ারিয়াম ছিল, অনেক দিনের পুরনো। ওখানে একটা বড় বিগ বাজার করা হবে। ক্যাবিনেটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ছোট অ্যাকোয়ারিয়াম ওখানে থাকবে। একই সঙ্গে তিনি জানান, আলিপুর মিউজিয়ামের উল্টো দিকে একটা বিশাল পরিকাঠামো তৈরি হচ্ছে। সেখানে লেদারের সামগ্রী নিয়ে একটি অর্ধেক লেদার হাব এবং বাকি অংশে বাংলা শাড়ি থাকবে। জেলার মানুষের আয় বাড়াতে নতুন সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কলকাতাকে বাদ দিয়ে অন্য জেলায় সব জেলার হেডকোয়ার্টারে একটা বড় করে শপিং মল করা হবে। সরকার ১ একর জমি দেবে। ২টো তলা স্বনির্ভর গোষ্ঠীকে দিতে হবে। বাকি যে কটা তলা হবে সেগুলো বাজার হবে। তার উপর সিনেমা হল, নিচে কার পার্কিং এবং একটা খাবারের জায়গা করা হবে। গঙ্গাসাগর মেলার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগর যাব। প্রথমেই যাব ভারত সেবাশ্রম। ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে বলে জানালেন মমতা। চিন্তার শেষ নেই গোয়েন্দাদের। বাংলাদেশের অশান্তির আবহে যেন চিন্তার ভাঁজ যেন আরও চড়া হয়েছে গোয়েন্দাদের কপালে। এরই মধ্যে বাংলার নানা প্রান্ত থেকে ধরা পড়েছে একাধিক জঙ্গি। নাশকতার ছক যে কষা হয়েছে সেই ইঙ্গিতও মিলেছে। এমনকি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরেও হামলা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর মিলেছে। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ওই সংগঠনের গতিবিধি নিয়ে রিপোর্ট জমা পড়েছে। নজর রয়েছে রাজ্যের গোয়েন্দাদেরও। এও জানা যাচ্ছে, সংগঠনের সদর দপ্তর মধ্যপ্রাচ্যের একটি দেশে। সূত্র মারফত জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর ওই সংগঠনের ভারতীয় শাখা মুর্শিদাবাদে বৈঠক করে। সেখানে সংগঠনের মাথা নির্দেশ দেন, বাংলাদেশ থেকে একজন সংগঠনের কাজে আসবে। কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর ঢাকায় ওই সংগঠনের সঙ্গে জামাত উল মুজাহিদিনের ছায়াসঙ্গী সংগঠনের একটি বৈঠক হয়। সেখানে সংগঠনের ভারতীয় শাখার ৪ সদস্য উপস্থিত ছিল। বৈঠকের সিদ্ধান্ত হয়, মুর্শিদাবাদের প্রত্যেক ব্লকে সংগঠন বিস্তার করবে জেএমবি ঘনিষ্ঠ সংগঠনটি। এক মৌলানাকে নির্দেশ দেওয়া হয় মধ্যপ্রাচ্যের দেশটিতে সংগঠনের সদর দপ্তরের সঙ্গে ভালো যোগাযোগ বজায় রাখার জন্য। খেলা এখানেই শেষ নয়। গোয়েন্দাদের মতে, ভারতে গোয়েন্দাদের চাপে জেএমবি সহ বেশ কয়েকটি সংগঠন দুর্বল হতে শুরু করায় সেখান থেকে ছিটকে যাওয়া সদস্যদের একটি নতুন সংগঠনে নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়েছে। যার জন্য আদর্শ ভুলে অনেকগুলি সংগঠনকে এক ছাতার নিচে এনে ভারতে জেহাদি কার্যকলাপ ছড়ানোর চেষ্টা চলছে। শুরু হয়েছে সংগঠন বিস্তারের কাজ। সংগঠনটির গতিবিধি দেশবিরোধী কার্যকলাপের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন গোয়েন্দারা। তাই স্বভাবতই উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে প্রত্যেক জেলায় শপিং মল এবং সিনেমা হল তৈরির ঘোষণা করেন তিনি। মমতা জানান, কলকাতায় যেমন শপিং মল, বিগ বাজার রয়েছে, প্রত্যেক জেলার সদর দপ্তরেও একটি করে শপিং মল তৈরি করা হবে, যেখানে সিনেমা হলও থাকবে। শপিং মল তৈরির জমিও সরকার বিনামূল্যে দেবে। মমতা এদিন বলেন, জমিটা আমাদের হবে, কিন্তু টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে, ফ্র্যাঞ্চাইজি হবে। জমিটা আমরা ফ্রিতে দেব। ১ একর করে জমি দেওয়া হবে। যিনি করবেন, আমাদের একটাই লক্ষ্য,
প্রথম দুটো ফ্লোর স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী শিল্পীদের দিতে হবে। মেলা ছাড়া সারা বছর জিনিস বিক্রির জায়গা পায় না ওরা। তাদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত। সিনেমা হলের প্রসঙ্গে মমতার বক্তব্য, জেলার অনেকেই সিনেমা দেখতে ভালোবাসেন, কিন্তু তাদের হল নেই। টলিউডও এতে উপকৃত হবে। এর ফলে বড় বাজেটের ছবি তৈরির সুযোগও বাড়ে, গুণমান বাড়ে ছবির। বাংলায় সিনেমা হলের সংখ্যা বাড়লে তাদেরও পরীক্ষা নিরীক্ষার সুযোগ বাড়বে বলে বারবার জানিয়েছেন টলিউডের শিল্পীরা। এদিন সেই ঘোষণাই করলেন মমতা। বিরোধী দলনেতার খুনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী সহ রাজ্য পুলিশের এজেন্সির সঙ্গে জেহাদিদের যোগসাজশ থাকার অভিযোগ তোলেন বিজেপি নেতা অর্জুন সিং। এবার তার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি। তার অভিযোগের ভিত্তিতে শুক্রবারের মধ্যে বারাকপুরের প্রাক্তন সাংসদকে থানায় তলব করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, অর্জুন সিংকে ইমেল মারফত নোটিশ পাঠানো হয়। বৃহস্পতিবার তার বাড়িতে গিয়েও নোটিশ দেয় জগদ্দল থানার পুলিশ। তবে অর্জুন সিং বর্তমানে রাজ্যে নেই, তাই তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় না থাকার কারণে অর্জুন সিং হাজিরা দিতে হয়তো পারবেন না। সেক্ষেত্রে আইনজীবী মারফত পরবর্তী তারিখ নিতে পারেন বলেই ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে। সেখান থেকে তার আর বাড়ি ফেরা হল না। 92 বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ভর্তি করা হয় দিল্লির এইমসে। জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে মনমোহন সিংকে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর বলেই জানা যায়। তবে ঠিক কী ধরনের অসুস্থতা সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতালের তরফে। হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়েই দিল্লির পথে কংগ্রেস নেতারা, কিন্তু বাঁচানো গেল না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, 2004 থেকে 2014 সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর মনমোহন সিং। ভারতের উদার অর্থনীতির জনক ডক্টর মনমোহন সিং যে দুফায় প্রধানমন্ত্রী ছিলেন, মনমোহন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তিনি। 2007 সালে তার আমলেই ভারতের জিডিপি সর্বোচ্চে গিয়ে থেকে 9%। পৃথিবীর দ্বিতীয় দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে উঠে আসে ভারত। 100 দিনের কাজের পরিকল্পনাও মনমোহন সরকারের আমলে। সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েত দপ্তরে ঘুরতে হবে, হয়রানির শিকার হতে হবে না সাধারণ মানুষকে। 6 ধরনের শংসাপত্র আছে যা প্রায় প্রত্যেক মানুষের কাজে লাগে। বর্তমানে দপ্তরে গিয়ে আবেদন করে সেই সব শংসাপত্র পেতে হয়, ফলে অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে এবার সেই দিন শেষ হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। সবাই যাতে খুব সহজে সব নথি হাতে পেয়ে যান, তার জন্য অনলাইন ব্যবস্থা চালু করছে রাজ্য সরকার। কি এই 6 ধরনের সার্টিফিকেট বা শংসাপত্র? 1. জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র। 2. ডিস্টেন্স সার্টিফিকেট। 3. ক্যারেক্টার সার্টিফিকেট। 4. ব্যক্তি পরিচয়পত্র। 5. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 6. ইনকাম সার্টিফিকেট। তবে অনলাইনে এগুলি পাওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। এগুলি পেতে গেলে গ্রাহককে মোবাইল নম্বর এবং কিছু তথ্য নথিভুক্ত করতে হবে। মোবাইল নম্বরে ওটিপি গেলে তারপরে শংসাপত্র নিতে পারবেন গ্রাহক। সরকারি বা বেসরকারি বিভিন্ন পরিষেবা পেতে গেলে, স্কুল কলেজে ভর্তি হতে গেলে এই সব শংসাপত্রের প্রয়োজন হয়। যেমন ধরা যাক, জেলা থেকে এসে কলকাতায় কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে দিতে হয় ডিস্টেন্স সার্টিফিকেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের কাছে টাকা চেয়ে ফোনে 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ। শেক্সপিয়ার সারণী থানায় অভিযোগ দায়ের হতেই অ্যাকশনে নামে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ধরা পড়েছে জুনেদুল হক চৌধুরী, সুখদীপ মল্লিক, তাসলিম শেখ নামে 3 জন। এদের প্রত্যেকের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হয় এমএলএ হোস্টেলের সিসিটিভি ফুটেজ। তা দেখেই শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ঘটনায় তাদের কি ভূমিকা তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এমনকি তারা কিভাবে এমএলএ হোস্টেলে গেলেন, কি যোগাযোগ তাও খতিয়ে দেখা হচ্ছে। বিধায়ক আবাসন থেকে ধরা হয় 3 জনকে। কোন এমএলএর নাম করে রুম বুক রয়েছে তার খোঁজ শুরু করে পুলিশ। জানা যায়, উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নামে বুক ছিল ঘরটি। বিধায়কের নাম নিখিল রঞ্জন দে। তিনি কোচবিহারের বিজেপি বিধায়ক ইমরান শেখের নামে রুম বুক করেছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপি বিধায়ককে তদন্তের জন্য ডাকার প্রক্রিয়ায় শুরু করছে পুলিশ। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। সারা দেশে শীতের প্রকোপ বাড়লেও বড়দিনে বাংলায় ছিল শীত অমিল। ডিসেম্বর মাস শেষ হতেই শৈত্যপ্রবাহের সঙ্গে সঙ্গে ঘন কুয়াশাও ছড়াতে শুরু করেছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি ও তুষারপাতও হচ্ছে। বর্ষশেষের উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। সর্বশেষ পূর্বাভাস বলছে, জাঁকিয়ে শীত উধাও হবে বছরের শেষে।
যদিও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের 3 জেলায়। পরপর পশ্চিমী ঝঞ্ঝা, এর প্রভাবেই আটকে উত্তুরে হাওয়া। কোথাও পরিষ্কার, কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আপাতত স্বাভাবিকের ওপরই থাকছে বেশিরভাগ জায়গার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তন নেই আগামী 3 দিনে। রবিবারের পর সামান্য নামতে পারে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে মাত্র। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা কার্যত নেই বছরের শেষ দিনগুলিতে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।